ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে আমরা যৌথ জীবনযাপন আজকে প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক দেবরাজ গোস্বামী এবং যিনি লোকায়ত মাল্টিডাইমেনশনাল রিসার্চ সোসাইটির সহসভাপতি তার সাক্ষাৎকার নিচ্ছি। যৌথ জীবনযাপনের পক্ষ থেকে 3 নভেম্বর এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে এবং ঋত্বিক ঘটক সম্পর্কে এই আলোচনাটা পরিবেশিত হচ্ছে আমাদের জিরো ব্যালেন্স ইউটিউব চ্যানেলে। আগামী 4 নভেম্বর 2025 সালে ঋত্বিক ঘটক চলচ্চিত্র পরিচালক, শিল্পী, লেখক, কবি তার জন্মের 100 বছর পূর্ণ হচ্ছে। তো এই নিয়ে ঋত্বিক ঘটক সম্পর্কে বিভিন্ন রকমের লেখালেখি এবং আলোচনা আমরা চারদিকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং পড়ছি। আমিও ঋত্বিক ঘটক সম্পর্কে 2-4 কথা বলবো, তবে সেটা সাধারণত যেভাবে ঋত্বিক ঘটককে নিয়ে আলোচনা হচ্ছে তার থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে এখানে আমি ঋত্বিক ঘটকের চলচ্চিত্র সম্পর্কে এমন একটা জায়গা নিয়ে বলবো যেটা মূলত ওর ছবির একটা স্ট্রাকচারাল জায়গা। ঋত্বিক ঘটকের রাজনৈতিক স্ট্যান্ড এবং তার প্রতিফলন তার ছবির মধ্যে কিভাবে এসছে এবং সেটাকে তিনি কিভাবে দেখিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং এগুলো সম্পর্কে আমরা জানি এবং এগুলোর জন্য ঋত্বিক ঘটকের চলচ্চিত্র একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের চলচ্চিত্র মাধ্যমের সারা পৃথিবীর যে ইতিহাস, সেখানেই ঋত্বিক ঘটকের ছবির একটা বিশেষ জায়গা রয়েছে। কিন্তু ঋত্বিক ঘটকের ছবির যেটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে যে সাধারণত যখন প্রথম ভারতীয় চলচ্চিত্রের মধ্যে এই ধরনের সিরিয়াস একটা কন্টেম্পোরারি প্র্যাকটিস শুরু হলো, যেটা মূলত আমরা জানি যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন এই 3 জন চলচ্চিত্র পরিচালক ছিলেন তার একদম প্রথমের সারিতে। এবারে সত্যজিৎ রায়ের ছবি সম্পর্কে আমরা সকলেই জানি এবং সেখানে একটা হলিউডের যে ছবির ভাষা এবং তার মধ্যে যে এক ধরনের স্ট্রাকচারাল প্র্যাকটিস, তার যে অভিনয়ের স্বাভাবিকত্ব এবং তার যে একটা সামগ্রিক অ্যাপ্রোচ, সেই জায়গাটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটা সত্যজিৎ রায় খুব সাকসেসফুলি তার ছবিতে করে দেখিয়েছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ঋত্বিক ঘটক একেবারেই সেই পথে হাঁটেননি। মানে সেই অর্থে আধুনিক চলচ্চিত্রের যে যে চরিত্রগুলোকে নিয়ে আমরা কথা বলি তার কোনোটাই ঋত্বিক ঘটক মেনে নেননি বা ফলো করেননি। এবং আমরা জানি যে চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা যে কারণে পথের পাঁচালীকে আমরা বারবার বলি যে আশ্চর্য একটা স্বাভাবিক অভিনয় এবং সেখানে চরিত্রদের দেখলে অভিনয় করছে বলে মনেই হয় না। উল্টো দিকে আমরা দেখছি যে এই গ্রাম জীবন নিয়ে ঋত্বিক ঘটক যখন ছবি করছেন, ওর ছবির মধ্যে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। মানে সেখানে কিন্তু উনি যখন সংলাপ বলাচ্ছেন চরিত্রদের দিয়ে, সে সংলাপগুলো অনেক ক্ষেত্রেই একটু নাটকীয়, একটু উচ্চকিত, যার মধ্যে বেশ কয়েকটা তো একেবারে কাল্ট সংলাপ রয়েছে, যেমন দাদা আমি বাঁচতে চাই, হ্যাঁ, বা ছবির শেষে এক ধরনের যেটা আমরা দেখতে পাবো অযান্ত্রিক ছবিতেও দেখতে পাবো, পিতা শেঠী নদীর নাম ছবির মধ্যেও সেটা আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে ছবির একেবারে শেষে যখন একটা হতাশার মধ্যে দিয়ে ছবিটা শেষ হচ্ছে, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে একটি শিশু অযান্ত্রিক ছবিতে সে ওই জগদ্দল বলে যে গাড়িটা, তার হর্নটা খুঁজে পেয়ে সেটা বাজাচ্ছে, অর্থাৎ কিনা আবার নতুন করে একটা আশার কথা সে বলছে। তিতা শেট্টি নদীর নামের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে একদম শেষে গিয়ে একটি ছেলে বাঁশি বাজাতে বাজাতে ঘাসের মধ্যে দিয়ে ছুটে আসে। এই ব্যাপারটা ঋত্বিকের ছবিতে ছিলই, কিন্তু ওর এই যে উচ্চকিত ব্যাপারটা, এটা কিন্তু খুব ডেলিবারেট একটা চয়েস। অর্থাৎ কিনা এই ব্যাপারটা কিন্তু এমন নয় যে অভিনেতা অভিনেত্রীদের দিক থেকে কোনো ঘাটতি হয়েছে বা চলচ্চিত্রকার হিসেবে তিনি ওই জায়গাটার উপরে খুব একটা গুরুত্ব দেননি, এটা কিন্তু নয়। এটা খুব সচেতন একটা। ঋত্বিক ঘটক যখন ফিল্ম তৈরি করছেন, তিনি পারফরমেন্স জিনিসটার মধ্যে এমন একটা ভারতীয় ভাষা তৈরি করতে চাইছেন যার উৎসগুলো কিন্তু আমাদের যে বিভিন্ন লোকাল পারফর্মিং আর্টসের প্র্যাকটিস
তার মধ্যে থেকে উনি নিতে চাইছেন, যার মধ্যে মূলত রয়েছে যাত্রা, থিয়েটার ইত্যাদি। এবং মূলত যাত্রা, যেখানে তিন দিক খোলা মঞ্চে চরিত্রগুলো খুব উচ্চকিতভাবে সংলাপ বলে বা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে এমন একটা মুভমেন্ট থাকে যেটা দর্শককে টানে। এই ভাষাটাকে ঋত্বিক ঘটক খুব সচেতনভাবে তার চলচ্চিত্রের ভাষার মধ্যে ব্যবহার করতে চেয়েছে, একেবারে একটা ভারতীয় চলচ্চিত্রের নিজস্ব ভাষা নির্মাণের পদ্ধতি হিসেবে। অর্থাৎ কিনা একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে সত্যজিতের ছবির মধ্যে এক ধরনের একটা হলিউডীয় একটা সোফিস্টিকেশন আছে, অর্থাৎ কিনা নাটকীয়তাটাকে উনি সচেতনভাবে বর্জন করে অত্যন্ত স্বাভাবিক একটা অভিনয়ের দিকে ঝোঁক ওনার রয়েছে এবং সেটাই ওর ছবিকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে ঋত্বিক খুব সচেতনভাবে যাত্রা, নাটক বা বিভিন্ন ফোক থিয়েটারের যে অভিনয় পদ্ধতি সেটাকে সচেতনভাবে তার চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে ব্যবহার করছেন, যাতে করে সেই জায়গাটাকে ভারতীয় চলচ্চিত্র ভাষা হিসেবে আইডেন্টিফাই করা যায়। আমি মনে করি এইখানেই একটা বিতর্ক প্রায়শই হয় যে সত্যজিৎ বড় পরিচালক না ঋত্বিক বড় পরিচালক। আসলে এই বিতর্কটার কোনো মানে নেই, কারণ দুজনে চলচ্চিত্রের দুটো বিভিন্ন দিককে অ্যাড্রেস করছেন। সত্যজিৎ যেমন ভারতীয় চলচ্চিত্রে ওই স্বাভাবিকত্বের ভাষাটাকে নিয়ে এসছেন, ঋত্বিক আবার ভারতীয় চলচ্চিত্রের মধ্যে কি করে আমাদের বিভিন্ন যে রেগুলার পারফর্মিং আর্টসের ফর্মগুলো আছে সেগুলোকে কি করে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা ঋত্বিক ঘটক করেছে। ফলে সেই অর্থে দেখতে গেলে মানে যদি একটা এরকম তর্ক করা হয় যে একটা টেবিলে তিনটে পায়ার মধ্যে কোন পায়াটার গুরুত্ব বেশি, তার যেমন কোনো উত্তর হয় না, সেরকম আমাদের চলচ্চিত্রের ইতিহাসের তিনজন স্তম্ভ হচ্ছেন ঋত্বিক, মৃণাল এবং সত্যজিৎ। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব গুরুত্ব রয়েছে এবং এই পুরোটা নিয়েই কিন্তু আধুনিক ভারতীয় চলচ্চিত্রের যে সিনারিও আজকে আমরা দেখতে পাচ্ছি তার নির্মাণ। এখানে ঋত্বিক খুব গুরুত্বপূর্ণ। নবারুণ ভট্টাচার্য বলেছিলেন কথা প্রসঙ্গে ঋত্বিকের স্মৃতিচারণ সম্পর্কে যে উনি নতুন গ্রামার তৈরি করেছেন চলচ্চিত্রের। এইবারে এই গ্রামারের ব্যাপারটা হয়েছে কি, এখন চলচ্চিত্রের গ্রামার বলতে কি বোঝায় সেই অর্থে তো চলচ্চিত্রের কোনো গ্রামার বুক নেই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো যে ছকে তৈরি হয়েছে সেই ছকটাকে আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে চলচ্চিত্রের গ্রামার। এবং ঘটনাচক্রে সেই চলচ্চিত্রগুলো মূলত হচ্ছে হয় হলিউড অথবা ইউরোপের বিভিন্ন সুইডিশ, যেমন ধরা যাচ্ছে আমরা একদিকে যেরকম জানি যে সত্যজিৎ রায় বারবার বলেছেন যে উনি হলিউড ছবি থেকে প্রভাবিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অন্যান্য যে পরিচালক জাপানিদের মধ্যে কুরোসাওয়া আছেন, সুইডিশের মধ্যে বার্গম্যান রয়েছেন, ফরাসিদের মধ্যে ট্রুফো রয়েছেন, গোদার রয়েছেন, এরা প্রত্যেকেই নিজের নিজের মতন করে একটা চলচ্চিত্রের ভাষা তৈরি করেছেন। ঋত্বিক এমন একটা এলিমেন্টকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছে যা গ্রামার তো এর আগে কেউ লিখে যায়নি। যাত্রা বা নাটক এই জিনিসটা পারফর্ম করা হয়েছে খোলা মাঠের মধ্যে, তিন দিক খোলা মঞ্চে, এবং সেটা চারদিকে লোকে বসে দেখেছে। সেই জিনিসটাকে ফিল্মের মধ্যে নিয়ে এলে কী ঘটতে পারে এর কোনো গ্রামার কেউ লিখে যায়নি এবং সেটা আদৌ গ্রামাটিক্যালি কতটা ঠিক হবে ভুল হবে সেটা বিচার করবারও কোনো মাপকাঠি নেই। এইখানে ঋত্বিকের গুরুত্ব, এবং সেই জায়গা থেকে ঋত্বিক ঘটক অবশ্যই একটা চলচ্চিত্রের নিজস্ব গ্রামার তৈরি করেছেন এবং সেই গ্রামারটা যেহেতু উনি এমন একটা ভাষায় কথা বলেছেন যে ভাষাটাই উনি নিজে নির্মাণ করছেন, ফলে যথারীতি তার গ্রামারটাও তাকেই তৈরি করে নিতে হয়েছে। এবং আজকের দিনে হয়তো সেটা কেউ ফলো করলে তাকে বলা হবে যে উনি ঋত্বিক ঘটকের তৈরি করা যে চলচ্চিত্র ভাষা সেই ভাষাটাকে ফলো করছেন, কিন্তু ঋত্বিক তো কাউকে ফলো করেননি। ঋত্বিক ওর চলচ্চিত্রের ভাষাটা নিজে সম্পূর্ণভাবে তৈরি করেছে। ফলে সেখানে যা গ্রামার আছে বা যা গ্রামার নেই বা প্রচলিত গ্রামারের থেকে যেটা বাইরে আমাদের মনে হচ্ছে যে না এইটা তো চলচ্চিত্রের মধ্যে আসতে পারে না, এখন এই কোনটা আসতে পারে আর কোনটা আসতে পারে না এর তো কোনো নির্দিষ্ট লিখিত পরিত মাপকাঠি কিছু নেই। এটা তো নির্ভর করবে আর্টিস্ট কীভাবে সেটাকে তৈরি করছেন তারও, এবং সেই জায়গা থেকে ঋত্বিক তার মতো করে সেই ভাষাটা তৈরি করতে পেরেছেন এবং সেটা সম্ভব হয়েছে কারণ তিনি যে এরিয়াটা নিয়ে কাজ করছেন সেটারও তো একটা কারণ। ঋত্বিক তো একটা আমাদের সাংঘাতিক রকমের একটা ঐতিহাসিক টার্মোয়েল এবং দেশভাগ এবং তার যে যন্ত্রণা এই সমস্ত ব্যাপার, এবং সেইখানটাতে
ঋত্বিকের আরেকটা বড় গুণ হচ্ছে যে উনি কিন্তু সেখানে একটা ওভারঅল পিকচার দিয়ে কখনোই ছেড়ে দিচ্ছেন না। অর্থাৎ উনি কিন্তু যখন একটা ছবি তৈরি করছেন সেটা কিন্তু দেশভাগের একটা ডকুমেন্টারি ফিল্ম নয়, সেই দেশভাগের মধ্যে দিয়ে, সেই ট্রমার মধ্যে দিয়ে, সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যে মানুষগুলো যাচ্ছে তাদের ব্যক্তিগত জীবন এবং তার ভিতরে যে ধরনের তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন, তাদের জীবনযাত্রার মধ্যে যে যন্ত্রণা, সেইটাকে দিয়ে উনি পুরো ব্যাপারটাকে ধরবার চেষ্টা করছেন। অর্থাৎ কিনা উনি জিনিসটাকে দুভাবে দেখছেন। একটা হচ্ছে উনি মাঝে মাঝে একটা লং শটে চলে যাচ্ছেন যেখানে বৃহত্তর প্রেক্ষিতে উনি ব্যাপারটাকে দেখছেন, আবার উনি একেবারে সেই চরিত্রের কাছে চলে আসছেন যে সেই চরিত্র এই বৃহত্তর সিচুয়েশনটাকে কীভাবে দেখছে। এবং এই আসা যাওয়াটা হচ্ছে ঋত্বিকের চলচ্চিত্রে কন্টিনিউয়াসলি হতে দেখেছে, এবং যে কারণে আমরা ঋত্বিকের ছবির মধ্যে একটা কমপ্লিট পিকচার পাই। এবং আরেকটা যেটা বড় কথা সেটা হচ্ছে যে কারণে ঋত্বিকের ছবিতে খুব লিনিয়ার ন্যারেটিভ নয়, যে মানে ইহার পরে ইহা হইল, তাহার পরে তাহা হইল, এরকম নয়। কারণ মানুষের জীবনটা কখনো এরকম লিনিয়ার ন্যারেটিভে চলে না। মানুষের জীবনের মধ্যে কতগুলো ফ্র্যাগমেন্টেড ঘটনা থাকে, সেগুলোকে পাশাপাশি রেখে দিলে তার জীবনের একটা ন্যারেশন আপনা আপনিই তৈরি হয়। এই ব্যাপারটাও ঋত্বিক ওর ছবির মধ্যে ব্যবহার করেছে।